আলহামদুলিল্লাহ অর্থনীতি প্রথম পত্র নাকি অনেকগুলো কমন আসে, সিকিউতে তো 100% বারবারই কমন আসে। এমসিকিউতে নাকি 19টা, অনেকে বলতে 21টা, আবার অনেকে বলতে 25টা এরকম কমন আসছে। ঠিক আছে, তোমাদের সবাইকে ধন্যবাদ। ঠিক আছে, তার ধারাবাহিকতায় আমি অর্থনীতি দ্বিতীয় পত্রের টপ যেগুলো অনেকবার আসছে, ভাই এটা আমার কোনো ক্রেডিট না, আমি যেগুলো অনেকবার আসছে সেগুলো দেখি, হয়তো একটু কষ্ট করতে হয়, হ্যাঁ। তো অনেকবার যেগুলো আসছে এরকম টপ 200টা আমি এমসিকিউ আজকে আলোচনা করব। তোমাদের কাজ শেষ পর্যন্ত দেখবা, শেষ পর্যন্ত দেখবা, আমার সাথে একটাবার রিভিশন দিবা। দেখো আমার ভিডিওগুলো কিন্তু খুব বেশি বড় হয় না, আধা ঘন্টার মতো, আধা ঘন্টা রিভিশন দিবা, তারপর ভিডিওটা শেয়ার করে পিডিএফটা নিয়ে ফেলবা। পিডিএফটা নিয়ে কি করবা, রিভিশন দিবা না, তখন একবার পরীক্ষা দিবা। ঠিক আছে, ইনশাল্লাহ অনেক ভালো করবা। আসো শুরু করি। সরকারি আয়ের উৎস প্রধানত কয়টা? দুইটা, একটা হলো কর রাজস্ব, আর একটা হলো কি কর বহির্ভূত রাজস্ব। ভ্যাটের পুনরূপ কি? ভ্যালু অ্যাডেড ট্যাক্স। ঠিক আছে, এখানে ব্যাখ্যাগুলো আমি দিয়ে দিছি। তোমার দেশে উৎপাদিত পণ্য এবং সেবার উপর আরোপিত করকে কি বলা হয়? আবগারি শুল্ক। কোনো সুযোগ বা সেবার প্রত্যাশা করে সরকারকে যা প্রদান করা হয় তাকে কি বলা হয়? ফি। যেমন তুমি পাসপোর্টের ফি দিলে তোমাকে সরকার কি দিচ্ছে? একটা সুবিধা দিচ্ছে, মানে কি দিচ্ছে? পাসপোর্ট, এটা আর কি। এনভিআর বহির্ভূত করকে নিচের কোনটি? দেখো তো, যানবাহন কর। বর্তমানে বাংলাদেশের কর রাজস্বের সিংহভাগ আসে কোন খাত থেকে? মূল্য সংযোজন কর অর্থাৎ ভ্যাট থেকে। নিচের কোনটি সরকারি সামাজিক নিরাপত্তাজনিত ব্যয়? পেনশন। সরকারি ঋণের অভ্যন্তরীণ উৎস কোনটা? ট্রেজারি বন্ড। অর্থাৎ সরকার দেশের অভ্যন্তর থেকে যে ঋণটা গ্রহণ করে তাকে কি বলা হয়? অভ্যন্তরীণ ঋণ। হ্যাঁ, এটা ট্রেজারি বন্ডের মাধ্যমে কিন্তু নেই, এটা একটা গুরুত্বপূর্ণ একটা খাত। ঠিক আছে, এছাড়া বৈদেশিক উৎস থেকেও নেয় ঋণ, সেটা বলবো বিভিন্ন ব্যাংক থেকে আর কি, যেমন বিশ্ব ব্যাংক। সরকারি ঋণের বৈদেশিক উৎস কোনটা? এই তো বিশ্ব ব্যাংক। ঠিক আছে, বিশ্ব ব্যাংক, আইএমএফ, আরও বিভিন্ন, এগুলো দেখে নিবা। নিচের কোনটি উৎপাদনশীল ঋণের উদাহরণ? কৃষি ঋণ। অর্থাৎ তুমি যখন কৃষি ঋণ দিবা তখন তো উৎপাদনটা বাড়বে। ঠিক আছে, নিচের কোনটি অনুৎপাদনশীল ঋণের উদাহরণ? যুদ্ধ ঋণ। যখন যুদ্ধ করা হয় তখন তো তুমি এটা রিটার্ন পাবা না, কিন্তু এটা থেকে উৎপাদন হচ্ছে না, বরঞ্চ লস্ট হচ্ছে। হ্যাঁ, সেজন্য এটা কি তোমার উৎপাদনশীল না। আরও কতগুলো উদাহরণ আছে, যেমন বিলাসী, এমনি বিলাসীর জন্য যেগুলো ঋণ নেওয়া হয়। কোনো অর্থনীতির উন্নয়ন নির্দেশক নীল নকশা প্রণয়ন এবং বাস্তবায়নকে কি বলা হয়? পরিকল্পনা। ঠিক আছে, পরিকল্পনা কাকে বলে? দেখো, দেশের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যটা নির্ধারণ করবা, তুমি কি করতে যাচ্ছ লক্ষ্যটা নির্ধারণ করবা, এবং ভবিষ্যতে কিভাবে করবা সেটা নির্ধারণ করাকে কি বলা হয়? পরিকল্পনা বলা হয়। ঠিক আছে, এখন পরিকল্পনার মাধ্যমে কি কি করা হয় দেখছো, এগুলো দেখে নিবা পিডিএফ থেকে। কত বছর মেয়াদী পরিকল্পনাকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বলা হয়? 10 থেকে 25 বছরের। সময়ের ভিত্তিতে সরকারি উন্নয়ন পরিকল্পনা কত প্রকার? 3 প্রকার। কি কি? স্বল্পমেয়াদী পরিকল্পনা, মধ্যমেয়াদী পরিকল্পনা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা। দীর্ঘমেয়াদী পরিকল্পনার অন্য নাম কি? প্রেক্ষিত পরিকল্পনা। এডিপি এর পূর্ণরূপ কি? অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান। বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী কয়টি দ্বিবার্ষিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে? একটি। ঠিক আছে, দ্বিবার্ষিক মানে 2 বছরের, 1978 থেকে 1980। এই তো দ্বিবার্ষিক মানে 2 বছরের, আর পঞ্চম বার্ষিক মানে 5 বছরের। এগুলো দেখে নিবে, এখানে ওইখানে দেওয়া আছে তো, সেজন্য আমি ফুললি ব্যাখ্যা করতেছি না। বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কাল কত? 1973 থেকে 1978। এসডিজি এর পূর্ণরূপ কি? সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। এসডিজি এর মূল লক্ষ্য কয়টি? 17টি। বিশ্বের কোন দেশে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রস্তুত করা হয়? রাশিয়াতে। পরিকল্পনা প্রণয়নে প্রথম কোনটি নির্ধারণ করতে হয়? লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে হয়। বাংলাদেশে কোন সময়কালে কোনো পঞ্চবার্ষিক পরিকল্পনা ছিল না? 2003 থেকে 2010। নির্দিষ্ট সময়ে বৈদেশিক সাহায্য ব্যবহার নিশ্চিত করার জন্য কোন পরিকল্পনা গ্রহণযোগ্য? স্বল্পমেয়াদী। স্বল্পমেয়াদী অর্থায়নের মেয়াদ সাধারণত কতদিন?
1 বছরের কম। বাংলার ইতিহাসের স্বর্ণযুগ কোনটা? মুসলিম যুগ। কোন যুগে বাংলায় কৃষি অর্থনীতির প্রাধান্য লক্ষ্য করা যায়? প্রাচীন যুগে। কোন বিদেশি বণিকরা সর্বপ্রথম বাংলায় আসেন? পর্তুগিজ। কোন শাসক বাংলায় সর্বপ্রথম মুদ্রা প্রচলন করেন? বলতো কে? শামসুদ্দিন ফিরোজ শাহ। ৭৬-এর মন্বন্তর কত সালে হয়েছিল? এখানে দুইটা দেখো, একটু খেয়াল করো। তোমাকে যদি ইংরেজি সাল বলে তখন মাথায় রাখবা ১৭৭০, আর যদি বাংলা বলে তাহলে ১১৭৬। ১৯৪৭ সালে ভারতবর্ষকে কয় ভাগে ভাগ করা হয়? 2 ভাগে। একটি দেশে কত শতাংশ বনভূমি থাকা উচিত? 25%। বাংলাদেশের কোন জেলায় পাহাড় নেই? কুষ্টিয়াতে। মুসলিম শাসন আমলের অন্যতম বৈশিষ্ট্য ছিল কোনটা? ওইখানে নৌশিল্পের প্রসার, নৌবাহিনী, হ্যাঁ। মুদ্রার প্রথম প্রচলন, তাও ঠিক আছে। খাজনা প্রথা রহিত, না, তারা খাজনা নিত। তাহলে এই 2টা, হ্যাঁ, 1 এবং 2। প্রাগৈতিহাসিক যুগে মানুষ কাজকর্মের জন্য কি ব্যবহার করত? পাথর। ঠিক আছে, দেখবে তারা পাথর দিয়ে অস্ত্র বানাইতো, পাথর দিয়ে আগুন জ্বালাইতো, সবকিছু। ঠিক আছে, প্রাগৈতিহাসিক যুগে মানুষ পাথর ব্যবহার করতো কেন? আত্মরক্ষার জন্য। ঠিক আছে, শিকার করতে, হ্যাঁ, এবং আগুন জ্বালাতে। বাংলার অর্থনৈতিক ইতিহাসের স্বর্ণযুগ সময়কাল কোনটা? ১২০০ থেকে ১৭৫৭ সাল পর্যন্ত। বঙ্গোপসাগরে বাংলাদেশের রাজনৈতিক জলসীমা কত? ১২ নটিক্যাল মাইল। বাংলাদেশের অর্থনৈতিক জলসীমা কত? ২০০ নটিক্যাল মাইল। বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ নিচের কোনটির সাথে সঙ্গতিপূর্ণ? উর্বর সমতল ভূমি। প্রাকৃতিক পরিবেশের উপাদান হলো কোনটা? ভূপ্রকৃতি এবং জলবায়ু। জনসংখ্যা না, জনসংখ্যা প্রাকৃতিক উপাদান না। উৎপাদনের ভিত্তিতে বাংলাদেশের অর্থনীতির খাতসমূহ কত ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। ঠিক আছে, 3 ভাগগুলো এখানে আমি দিয়ে দিছি। একটা হলো কৃষি, আর একটা শিল্প, আর একটা সেবা। বাংলাদেশের মাঝখান দিয়ে কোন রেখা অতিক্রম করেছে? কর্কট ক্রান্তি রেখা। শীতকালে সাইবেরিয়ার শীতল বায়ু থেকে বাংলাদেশকে রক্ষা করে কোনটি? হিমালয় পর্বতমালা। পৃথিবীর প্রাচীনতম পেশা কোনটা? কৃষিকাজ। কোনটির সাথে কৃষির সরাসরি সম্পর্ক রয়েছে? শ্রম ব্যবস্থাপনা। বাংলাদেশের কৃষি মোট কয়টি উপখাত নিয়ে গঠিত? 4টি। কি কি? শস্য এবং শাকসবজি, প্রাণীজ, বনজ এবং মৎস্য। এই তো, এটা আমাদের কোর্সে ভর্তি হয়ে যায়। হ্যাঁ, তাড়াতাড়ি ভর্তি হয়ে যাবা। যাদের স্বপ্ন ঢাকা ইউনিভার্সিটি, চিটাগং ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, এবং যারা খুব হাই ডেডিকেশন দিয়ে পড়তে পারবা। ঠিক আছে, এখানে সিরিয়াসলি তুমি এখানে ফাট্টামি করতে পারবা না। এখানে আসি তুমি পড়বা না তাহলে হবে না, কারণ আমরা কিন্তু রেগুলার পড়া আদায় করবো এবং প্রতি সপ্তাহে পরীক্ষা নেওয়া হবে। এটা মাথায় রাখবা। হ্যাঁ, যারা সিরিয়াসলি পড়তে যাচ্ছ শুধু তারা অ্যাড করবা। হ্যাঁ, আর যারা অফারে চাচ্ছ তারা তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও, কারণ 570 টাকা দিয়ে। ঠিক আছে, আর এমনি থাকবে 2000 টাকার কোর্সটা থাকবে ভার্সিটি পর্যন্ত, তখন কিন্তু 2000 টাকা লাগবে। আর যারা অফার চাচ্ছ তারা তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও। প্রথম 1000 জনের জন্য 570 টাকা। আলহামদুলিল্লাহ অনেকে ভর্তি হয়ে গেছে, প্রায় 300+। বর্তমানে জিডিপিকে কৃষির কোন উপখাতের অবদান সবচেয়ে বেশি? বলতো শস্য এবং শাকসবজি। কৃষি পণ্যের উৎপাদন পরিকল্পনার সাথে সরাসরি সম্পৃক্ত কোনটি? কৃষি খামার। কৃষিজুত বলতে কি বোঝায়? আবাদযোগ্য জমির পরিমাণ। আয়তনের ভিত্তিতে কৃষি খামার কত প্রকার? 2 প্রকার। একটা কি জীবন নির্বাহী, আর একটা কি বাণিজ্যিক। যে খামারে উৎপাদিত পণ্য দিয়ে শুধুমাত্র পরিবারের ভরণ পোষণ চলে তাকে কি বলা হয়? তোমার জীবন নির্বাহী খামার। মুনাফা অর্জন কোন খামারের প্রধান উদ্দেশ্য? বাণিজ্যিক খামারের প্রধান উদ্দেশ্য। মালিকানার ভিত্তিতে খামার কত প্রকার? 3 প্রকার। কি কি? ব্যক্তিগত খামার, সমবায় খামার এবং যৌথ খামার। বাংলাদেশে আদর্শ কৃষি খামারের আয়তন কত বিবেচিত হয়? 3 একর। কৃষি পণ্যের বিপণন সমস্যা সমাধানে বিপণনের জন্য কোনটা দরকার? গোদাম দরকার এবং পরিবহনটা দরকার। নিচের কোনটিকে সবজি মাংস বলা হয়? মাশরুম। নিচের কোনটিকে হোয়াইট গোল্ড বলা হয়? বলতো হিমায়িত চিংড়ি। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ক্যান্সার নিয়ন্ত্রণে কোন সবজিটি কার্যকর? মাশরুম। নার্সারি স্থাপন প্রধানত কোন কার্যক্রমের অংশ? বনায়ন। সময়ের ভিত্তিতে কৃষি ঋণ কত প্রকার? 3 প্রকার। কি কি? স্বল্পকালীন, মধ্যকালীন এবং দীর্ঘকালীন।
একই খামারে একাধিক শস্য উৎপাদন করাকে কি বলা হয়? বলো তো কি বলা হয়? এই তো দেখো, শস্য বহুমুখীকরণ। বায়োটেকনোলজি শব্দের অর্থ কি? বায়ো মানে জৈব বা জীব, আর টেকনোলজি মানে প্রযুক্তি, জীব প্রযুক্তি। বায়োটেকনোলজি শব্দটি সর্বপ্রথম কে প্রচলন করেন? কে করেন বলতো? কার্ল এরেকি। হ্যাঁ, কার্ল এরেকি। হাইব টেকনোলজি বলতে কি বোঝায়? উচ্চ ফলনশীল জাত। গ্রিন রেভলিউশন অর্থাৎ সবুজ বিপ্লব কত সালে শুরু হয়? 1960 সালে। আধুনিক কালে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে কোন খাতের ভূমিকা সবচেয়ে বেশি? শিল্প। বাংলাদেশের শিল্প খাত কয়টি উপখাতের সমন্বয়ে গঠিত? 4টি। ঠিক আছে, 4টি কি কি? ম্যানুফ্যাকচারিং শিল্প, খনিজ এবং খনন শিল্প, বিদ্যুৎ, গ্যাস এবং পানি সরবরাহ এবং নির্মাণ শিল্প। ম্যানুফ্যাকচারিং শিল্পে বৃহৎ শিল্পের ন্যূনতম মূলধনের পরিমাণ কত? দেখো তো, 30 কোটি টাকা। ম্যানুফ্যাকচারিং বৃহৎ শিল্পে শ্রমিকদের সংখ্যা কত হইতে হয়? এই তো 250 জনের অধিক। পারিবারিক পরিবেশে পরিবারের সদস্যদের নিয়ে পরিচালিত শিল্পকে কি বলা হয়? বলতো, কুটির শিল্প বলা হয়। নিচে কোনটা কুটির শিল্পের উদাহরণ? দেখো তো, তাঁত। জ্ঞান এবং পুঁজি নির্ভর উচ্চ প্রযুক্তি ভিত্তিক পরিবেশ বান্ধব শিল্পকে কি বলা হয়? বলতো, হাইটেক শিল্প। সিকিউরিটি প্রিন্টিং বা টাকশাল কোন ধরনের শিল্পের অন্তর্গত? দেখো কোনটা? সংরক্ষিত শিল্প। হ্যাঁ, সংরক্ষিত শিল্প। বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে চা উৎপাদিত হওয়ার মূল কারণটা কি? ওইখানে পর্যাপ্ত বৃষ্টিপাত হয়। বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প কোনটা? তৈরি পোশাক। বাংলাদেশের চামড়া শিল্প হলো বৃহৎ শিল্প, ঠিক আছে। ম্যানুফ্যাকচারিং শিল্প, ঠিক আছে। রপ্তানিমুখী শিল্প, ঠিক আছে। 1, 2, 3। বিদেশ থেকে আমদানিকৃত পণ্য নিজের দেশে উৎপাদনের জন্য শিল্প স্থাপনকে কি বলে? আমদানি বিকল্প শিল্প। ওয়ালটন কোম্পানি আমদানির পরিবর্তে দেশে মোটরসাইকেল তৈরি করলে এটা কি করতেছে? আমদানির বিকল্প আর একটা শিল্প তৈরি করতেছে। সরকারি এবং বেসরকারি যৌথ উদ্যোগকে কি বলা হয়? দেখো তো কোনটা বলা হয়? পিপিপি, অর্থাৎ পাবলিক এবং প্রাইভেট পার্টনারশিপ। দেখি, হ্যাঁ বুঝছো, এই তো এটা পুনরূপে এখানে দিয়ে দিছে, পাবলিক এবং প্রাইভেট পার্টনারশিপ। দেখছো উত্তরটা? এগুলো এখানে আমি ব্যাখ্যা সহ দিয়ে দিছি, এগুলো দেখে নিবা, ঠিক আছে। আমি তাড়াতাড়ি করতে তোমাদের জন্য, এটা তোমাদের পরীক্ষা। বাংলাদেশে প্রথম শিল্পনীতি কত সালে প্রতিষ্ঠা হয়? 1973 সালে। বাংলাদেশের প্রথম শিল্পনীতি কত সালে প্রতিষ্ঠা হয়? 1973 সালে, ঠিক আছে। এই তো এটা আমাদের কোর্স, ভর্তি হয়ে যাবা। ক্লাসগুলো দেখছো? তোমাদের বাংলা ক্লাসটা, বাংলা ফার্স্টটা আমি নিব, আর সেকেন্ডটা তোমাদের ঢাকা ইউনিভার্সিটি অথবা চিটাগাং ইউনিভার্সিটি একজন বড় ভাই নিবে। ইংলিশটা আমি নিব, জিকে এবং আইকিউগুলো তোমাদের বড় ভাইয়েরা নিবে, ঠিক আছে। এবং প্রশ্ন ব্যাংক সলভ করবে, যে বিষয়ে করাবে সেই বিষয়ের উপর। তারপর প্রতিটা পরীক্ষার আগে আমরা স্পেশাল একটা ক্লাস দিব, ঠিক আছে। ধরো রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা, তখন রাজশাহী ইউনিভার্সিটির একজন বড় ভাই তোমাদেরকে একটা ইন্ট্রোডাকশন দিবে, ঠিক আছে। এরকম তো যারা সিরিয়াসলি পড়তে চাও, বুঝছো, এখন কিন্তু তুমি আবারও বলতে যে তুমি ওইখানে গিয়ে মস্কারি করতে পারবা না। যারা সিরিয়াসলি পড়তে চাও, যাদের স্বপ্ন আমি টিকবই ভাইয়া, হ্যাঁ, তাদের জন্য, তারা তাড়াতাড়ি ভর্তি হয়ে যায়, ঠিক আছে। তাড়াতাড়ি ভর্তি হলে প্রথম 1000 জনের জন্য 570 টাকা, ঠিক আছে। A to Z, মানে পাবলিক ইউনিভার্সিটির জন্য কোচিং করে না, সেটার A to Z ফুল প্রিপারেশন। এখানে কি কি আছে স্ক্রিনশট নিয়ে রাখিও। বাংলাদেশের সর্বশেষ শিল্পনীতি কত সালে হয়? 2022 সালে। নিচের কোন শিল্পটি শুধুমাত্র সরকারি বিনিয়োগের জন্য সংরক্ষিত? বলতো কোনটা? নিরাপত্তা প্রিন্টিং। জনসংখ্যা পরিমাপের ব্যবহৃত পদ্ধতি কোনটা? কয়টা? 4টা। কি কি? আদমশুমারির মাধ্যমে হয়, নিবন্ধন পদ্ধতির মাধ্যমে হয়, নমুনা জরিপের মাধ্যমে হয়, এবং পাককলন পদ্ধতির মাধ্যমে হয়, ঠিক আছে। বাংলাদেশের প্রথম আদমশুমারি কত সালে হয় বলতো? 1974 সালে। জনসংখ্যার ঘনত্ব পরিমাপের সূত্র কোনটা? ডিপি সমান টিপি ভাগ টিএ, ঠিক আছে। এই তো আমি এখানে করা দিছি, জনসংখ্যার ঘনত্ব সমান মোট জনসংখ্যাকে ভাগ করবা কি দিয়ে? মোট আয়তন দিয়ে। ডিপি মানে টোটাল পপুলেশন, ঠিক আছে, আর টিএ মানে টোটাল এরিয়া। 15 কোটি লোক 1,50,000 বর্গ কিলোমিটার আয়তনে থাকে, তাহলে তাদের ঘনত্ব কত হবে? দেখো, ভাগ করে দিবা, ঠিক আছে। এই তো জনসংখ্যাকে জায়গা দিয়ে ভাগ করে দিবা, ঠিক আছে। তাহলে কত? প্রতি বর্গ কিলোমিটারে 1000 জন বসবাস করে। স্থূল জন্মহার অর্থাৎ সিবিআর নির্ণয়ের সূত্র কোনটা? বি ভাগ পি গুণ 1000।
ঠিক আছে, মোট জীবিত জন্ম যত নিচ্ছে ভাগ মোট জনসংখ্যা, তারপর গুণ 1000। এগুলো শিখে রাখবে, এগুলো ঘয়ের জন্য লাগবে। স্থূল মৃত্যুহার নির্ণয়ের সূত্র কোনটা? দেখো কোনটা, দেখো ডি ভাগ পি গুণ 1000। ভাই এই সূত্রগুলো কিন্তু পড়ে যাবা, কারণ আমার তো হুবহু সংখ্যা আসবে না, এগুলো থেকে একটা আসবেই আসবে, অবশ্যই থাকো অবশ্যই। ঠিক আছে, আমি এখানে আবার ব্যাখ্যাও দিয়ে দিছি, পিডিএফটা নিয়ে। মোট মৃত্যুহারকে তুমি মোট জনসংখ্যা দিয়ে ভাগ করে 1000 দিয়ে কি করে দিবা, গুণ করে দিবা। জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার অর্থাৎ এনজিআর নির্ণয়ের সূত্র কোনটা? সিবিআর মাইনাস সিডিআর ভাগ 10। ঠিক আছে, এই তো জন্মহার মাইনাস মৃত্যুহার ভাগ 10। কোনো নির্দিষ্ট সময়ে বহিরাগমন এবং বহির্গমন পার্থক্যকে কি বলা হয়? নিট অভিবাসন। জনসংখ্যার আকারকে নিচের কোন বিষয়টি প্রভাবিত করে না? শিক্ষার হার। শিক্ষার মাধ্যমে তো জনসংখ্যা বাড়েও না কমেও না। ঠিক আছে, দেশের জনসংখ্যা বৃদ্ধি পায় কখন? কখন বৃদ্ধি পায় দেখো, যদি তোমার নিট অভিবাসন ঋণাত্মক হলে। বাংলাদেশে আদমশুমারি সাধারণত কত বছর পর পর হয়? 10 বছর পর পর। ঠিক আছে, মেথলাস তার জনসংখ্যা বিষয়ক তথ্যটি কত সালে প্রকাশ করেন? 1998 সালে। এছাড়াও অতিরিক্ত তথ্যগুলো আমরা এখানে দিয়ে দিছি। ঠিক আছে, দেখে নিবা, কিন্তু সম্পূর্ণ পিডিএফটা দেখে নিবা। মেথলাসের মতে জনসংখ্যা বাড়ে কোন হারে? জ্যামিতিক হারে। যেমন 1 2, 2 এর পর 4, 4 এর পর 8, 8 এর পর 16। বুঝছো? মেথলাসের মতে খাদ্য বাড়ে কোন হারে? গাণিতিক হারে। গাণিতিক হারে, যেমন তুমি এটা মাথায় রাখতে পারো, 1 এর পর 2, 2 কেজি, 3 কেজি, 4 কেজি, 5 কেজি। ঠিক আছে, যে জনসংখ্যা স্তরে জীবনযাত্রার মান ও মাথাপিছু আয় সর্বোচ্চ হয় তাকে কি বলা হয়? কাম্য জনসংখ্যা। কাম্য জনসংখ্যা পরিমাপের ডাল্টনের সূত্রটা কত? দেখো ক নাম্বার, এম সমান এ মাইনাস 0। এখানে এ মানে কি? প্রকৃত জনসংখ্যা, হ্যাঁ, ও মানে কাম্য জনসংখ্যা। এগুলো একটু দেখে নিবা, আমি এখানে ব্যাখ্যা দিছি। ঠিক আছে, ডাল্টনের সূত্রে এ দ্বারা কি বোঝানো হয়েছে? প্রকৃত জনসংখ্যা। ডাল্টনের সূত্রে ও দ্বারা কি বোঝানো হয়েছে? কাম্য জনসংখ্যা। কাম্য জনসংখ্যা তথ্যের চিত্রে ভূমি অক্ষে এক্স অক্ষ কি দেখানো হয়? জনসংখ্যা। অর্থাৎ এক্স অক্ষের মধ্যে তুমি যেটা দেখবা সেটা হলো কি? তোমার জনসংখ্যা। কাম্য জনসংখ্যা তথ্যের চিত্রে লম্ব অক্ষে অর্থাৎ ওয়াই অক্ষে কি দেখা যায়? মাথাপিছু আয়। এখানে আমি ব্যাখ্যাগুলো দিয়ে দিছি। কাম্য স্তর চেয়ে জনসংখ্যা কম হলে তাকে কি বলা হয়? নিম্ন জনসংখ্যা। কাম্য স্তর চেয়ে জনসংখ্যা বেশি হইলে কি বলা হয়? অধিক জনসংখ্যা। মানব সম্পদ উন্নয়নে মৌলিক সূচক কয়টি? 3টি। এই 3টি কি কি দেখো, আয়ুষ্কাল, জ্ঞান অর্জন এবং জীবনযাত্রার মান। নিচের কোনটি মানব সম্পদ উন্নয়নের সূচক নয়? জন্মহার। বাংলাদেশের নারী উন্নয়ন কর্মসূচি কোনটিতে সরাসরি প্রভাবিত করে? মানব সম্পদ উন্নয়ন। নিজের উদ্যোগে নিজের কর্মসংস্থান সৃষ্টি করাকে কি বলা হয়? আত্ম মানে নিজে, কর্ম মানে কাজ, সংস্থান হ্যাঁ মানে করা, তাহলে নিজের কাজ নিজে করা, কর্মসংস্থান। খাদ্য নিরাপত্তার দিক বা স্তম্ভ কয়টি? 3টি। 3টি কি কি এখানে আমি দেখো দিয়ে দিছি। একটা হলো প্রাপ্যতা, আর একটা হলো ক্রয়যোগ্যতা থাকতে হবে। প্রাপ্যতা মানে এটা, তারপর ক্রয়যোগ্যতা সেটা তোমার কিনার অ্যাপাবিলিটি থাকতে হবে, হ্যাঁ। তারপর উপযোগিতা। নিচের কোনটি খাদ্য নিরাপত্তার দিক নয়? পণ্য বিপণন। তুমি দেখো খাদ্য নিরাপত্তার প্রধান দিক কয়টা? 3টা আমরা বলছিলাম। একটা কি? খাদ্যের প্রাপ্যতা, খাদ্য ক্রয়ের সক্ষমতা, খাদ্যের সঠিক ব্যবহার বা উপযোগিতা। ওখানে কিন্তু বিপণনটা নাই। খাদ্যের ক্রয়যোগ্যতা বৃদ্ধির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক কোনটা? কর্মসংস্থান সৃষ্টি। কেন? কারণ মানুষের আয় যদি বৃদ্ধি হয় তাহলে খাদ্য কেনার সক্ষমতাটাও বৃদ্ধি পাবে। ঠিক আছে, সেজন্য কর্মসংস্থান সৃষ্টি হলে খাদ্যের ক্রয়যোগ্যতা কি হয়? বাড়ে, নিশ্চিত হয়। ঠিক আছে, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কত সালে গঠিত হয়? 2015 সালে। এখানে আমি ব্যাখ্যাগুলো দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এগুলো দেখে নিবা তোমাদের পরীক্ষা, সেজন্য আমি পড়ে যাচ্ছি গা। কেন? যাতে তুমি আমার সাথে একটাবার রিভাইজ দিতে পারো এবং পরবর্তীতে পিডিএফটা কালেক্ট করে কি করবা? আরেকটাবার নিজেকে পরীক্ষা দিলা। দেখো তুমি সাথে সাথে পিডিএফটা নিবা না, কারণ তুমি পিডিএফটা নিলে তখন জাস্ট একবার পড়া হবে। এখন তুমি আমার সাথে, আমার তো বেশিক্ষণ লাগে না। তুমি দেখবা অন্যান্য যে কোনো চ্যানেলে দেখবা যে ভিডিওগুলো অনেক লং হয়, আমারটা সর্বোচ্চ 30-35 মিনিট হয়। ঠিক আছে, তুমি দেখবা আমার সাথে একবার দেখলা, এরপর নিজে নিজে একবার পরীক্ষা দিবা।
ঠিক আছে, ব্যাখ্যাগুলো সব পরে ঠিক আছে, আমি আর পড়তেছি না সেই জন্য। তো আমরা দেখি। হ্যাঁ, আর হ্যাঁ, পিডিএফটা কোথায় পাবো? আমাদের গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ, ওইখানে জয়েন হয়ে যাও, ঠিক আছে। আর ওই ভিডিওটা শেয়ার করে আমাকে ইনবক্স করলে আমি দিয়ে দিচ্ছি। এনজিও এর পূর্ণরূপ কি? নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। খাদ্য নিরাপত্তায় কিসের মাধ্যমে প্রোটিনের চাহিদা মেটানো যায়? বলতো মাছ এবং মাংস। আমরা তো জানি মাছ এবং মাংস কি? প্রোটিন। প্রথম বিশ্ব খাদ্য সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়? কত সালে? 1974 সালে। কোথায় হয় দেখো? ইতালির রোমে। এটা কিন্তু লাগতে পারে, হ্যাঁ, এটা সে শিখে ফেলবা। নিরাপদ খাদ্যের অভাবে কোন ধরনের রোগ হতে পারে? সবগুলাই হইতে পারে। কি হইতে পারে? ক্যান্সার হইতে পারে, হার্ট অ্যাটাক হইতে পারে, কিডনির সমস্যা হইতে পারে। লিচুতে ফরমালিন ব্যবহার করলে খাদ্যের কোন দিকটি বিনষ্ট হয়? নিরাপত্তা। বিএসটিআই এর পূর্ণরূপ কি? বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন। বাংলাদেশে খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের নাম কি? এই বিএসটিআই। ফাইন্যান্স শব্দটি ল্যাটিন কোন শব্দ থেকে আসছে? ফিনিশ। কোনো ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক কার্যাবলীর পরিকল্পনা, সমন্বয় সাধন, নিয়ন্ত্রণকে কি বলা হয়? অর্থায়ন বলে। অর্থায়নের প্রাথমিক ভিত্তি কি? অর্থ সংগ্রহ। মেয়াদের ভিত্তিতে বেসরকারি অর্থায়ন কত প্রকার? 3 প্রকার। 3 প্রকার কি কি? দেখো, একটু দেখো। স্বল্প মেয়াদি, তোমাকে 1 বছর জন্য দিবে। মধ্যমেয়াদি 1 থেকে 5, আর দীর্ঘমেয়াদি 5 থেকে 20 বছর। মেয়াদের ভিত্তিতে সরকারি অর্থায়ন কত প্রকার হয়? 3 প্রকার, ঠিক আছে। এগুলো কি কি আমি এখানে কিন্তু দিয়ে দিছি, দেখে নিবা, ঠিক আছে। স্বল্প মেয়াদী অর্থায়নের মেয়াদ কত? 1 বছর। মধ্যমেয়াদী অর্থায়নের মেয়াদ কত? 1 থেকে 5 বছর। আর দীর্ঘমেয়াদীটা বলছিলাম আমরা 5 থেকে 20 বছর। অর্থায়নের উৎস প্রধানত কয়টি? 2টি। 2টি কি কি এখানে দিয়েছি, একটা হলো সরকারি অর্থায়ন আর একটা বেসরকারি অর্থায়ন, ঠিক আছে। সেজন্য পিডিএফটা কিন্তু অবভিয়াসলি কালেক্ট করবা, কারণ দেখছো তো ব্যাখ্যা দিয়ে দিচ্ছি আমি। আর দেখছো তোমরা যে এর আগে মোটামুটি কমন আসছে, এটা হলো বেসিক, মানে এগুলা মোস্ট ইম্পর্টেন্ট, এতবার আসছে তুমি কল্পনাও করতে পারবে না, ঠিক আছে। ওকে, নিচের কোনটি অর্থায়নের বাহ্যিক উৎস? ঋণপত্র। কেন? বাহ্যিক অর্থায়ন বলতে কি বোঝায়? প্রতিষ্ঠানের বাইরে থেকে সংগৃহীত অর্থকে বোঝায়, ঠিক আছে, যেমন ঋণপত্র, ব্যাংক ঋণ ইত্যাদি। নিচের কোনটি একটি আর্থিক প্রতিষ্ঠান? ব্যাংক। কলেজ তো তোমার ভাই অর্থ দেয় না, ঠিক না। হাসপাতাল তোমাকে অর্থ দেয় না, স্কুলও দেয় না, তাহলে কে দেয়? ব্যাংক। ঋণের গ্রহণের উৎস কত প্রকার? ঋণ গ্রহণের উৎস কত প্রকার? 2 প্রকার। কি কি? দেখো, এখানে আমি ব্যাখ্যাগুলো দিয়ে দিচ্ছি। একটা হলো প্রাতিষ্ঠানিক উৎস আর একটা অপ্রাতিষ্ঠানিক উৎস, ঠিক আছে। প্রাতিষ্ঠানিক উৎস মানে কি? দেখো, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, এনজিও। আর তুমি অপ্রাতিষ্ঠানিক মানে ধরো বন্ধু থেকে নিলে, এটা কি প্রতিষ্ঠান? না, আত্মীয় স্বজন বা মহাজন থেকে নেওয়া। এগুলো কিন্তু তোমার ক্ষয়ের জন্য লাগবে, ঠিক আছে, আমি সেজন্য ব্যাখ্যাটাও লিখে দিছি। ঋণের অপ্রাতিষ্ঠানিক উৎস কোনটা? বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন আর কি। শেয়ারের মাধ্যমে সংগৃহীত মূলধনের ভূমিকাকে কি বলা হয়? শিল্প পুঁজি গঠন। শিল্প পুঁজি গঠন কাকে বলে? এভাবে কিন্তু পারবা। বাংলাদেশে কয়টি পুঁজিবাজার অর্থাৎ স্টক রয়েছে? 2টা। 2টা কি কি? এটা দেখো, ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। ঢাকা স্টক এক্সচেঞ্জ কত সালে প্রতিষ্ঠা হয়? 1954 সালে। আবার এটা কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় পুঁজিবাজার। তাহলে সবচেয়ে বড় পুঁজিবাজার কোনটা? ঢাকা স্টক এক্সচেঞ্জ। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ কত সালে প্রতিষ্ঠা হয়? 1995 সালে। শেয়ার বাজারে ক্রয় বিক্রয় করা শেয়ারকে কি বলা হয়? মাধ্যমিক শেয়ার। কোন শেয়ারের মালিকগণ কোম্পানির প্রকৃত মালিক? সাধারণ শেয়াররা। কোম্পানির সঞ্চিত তহবিল থেকে শেয়ার হোল্ডারদের বিনামূল্যে দেওয়া শেয়ারকে কি বলা হয়? বোনাস শেয়ার। তো এখানে বোনাস শেয়ার কাকে বলা হয় এটা আমি সংখ্যাটা দিয়ে দিছি, ঠিক আছে, দেখে নিবা। দীর্ঘমেয়াদী অর্থায়নের প্রয়োজনে শর্তাবলী সম্বলিত ঋণের দলিলকে কি বলা হয়? বন্ড। তাহলে বন্ড কি? বন্ড হলো দীর্ঘমেয়াদী ঋণের একটি লিখিত দলিল, ঠিক আছে। তোমাকে দীর্ঘমেয়াদী যে কোনো একটা ঋণ দেয় সেটার যে একটা দলিল, সেটা কি বলা হয়? বন্ড। এর মাধ্যমে কোনো প্রতিষ্ঠান অথবা সরকার, জনগণ বা যে কোনো একজন বিনিয়োগকারীর কাছ থেকে কি করা যায়? ঋণ গ্রহণ করা যায়। বাজারে সুদের হার বৃদ্ধি পেলে বন্ডের সুদের হার কি হয়? বৃদ্ধি পাবে।
সরকার সাধারণত কোন ধরনের বন্ড বাজার ছাড়ে? ট্রেজারি। সরকার, দেখো সরকার কোন ধরনের ছাড়ে? ট্রেজারি। ইস্যুকারী প্রতিষ্ঠানের ভিত্তিতে বন্ড কত প্রকার? 4 প্রকার। এই 4 প্রকারগুলো কি কি এখানে দেখে নাও। সরকারি বন্ড, কর্পোরেট বন্ড, মিউনিসিপাল বন্ড এবং আন্তর্জাতিক বন্ড। তাহলে বন্ড কয় প্রকার দেখছো তো? হ্যাঁ। মুদ্রাস্ফীতির ফলে অর্থের মূল্যের কি হয়? অর্থের মূল্য কমে যায়, জিনিসের মূল্য বেড়ে যায়। ঠিক আছে, এখানে আমি ব্যাখ্যাগুলো কিন্তু দিয়ে দিছি। আর এটা হলো আমাদের কোর্স, জানো। আর একটা জিনিস বলে নেই, অনেকে আমাদেরকে কোর্সের জন্য আবেদন করছো, কল করছো। হ্যাঁ, আমরা হয়তো সেটা ধরতে পারি না, কারণ এত এত স্টুডেন্ট আলহামদুলিল্লাহ ভর্তি হচ্ছে, আমরা অনেকেরটা হয়তো রিপ্লাই দিতে পারি না। ঠিক আছে, তোমরা দয়া করে আরেকটা বার রিপ্লাই দিও। ঠিক আছে, আর তোমরা অনেকে আমাকে প্রশ্ন করছো যে ভাইয়া এখানে কি A to Z সব হবে? হ্যাঁ ভাই, A to Z তোমার আর কোথাও পড়তে হবে না। ঠিক আছে, আর এটা আমি আরেকটা বার বলে দিই, এটা 570 টাকা না, এটা আসলে 2000 টাকা। তবে তবে প্রথম 1000 জনের জন্য আমরা 570 টাকা রাখবো। ঠিক আছে, এখন আলহামদুলিল্লাহ অনেক হয়ে গেছে, তোমরা যারা তাড়াতাড়ি অফারটা চাও তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও। ঠিক আছে, বুঝছো? এখানে CU DU RU এবার অল ইউনিভার্সিটির জন্য, আমি শুধু একলা না, বরং তোমাদের ঢাকা ইউনিভার্সিটি অনেক বড় ভাইরা ক্লাস নিবে, যেটা ইউনিভার্সিটি অনেক বড় ভাইরা ক্লাস নিবে। ঠিক আছে, তো তোমরা তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও। আজ অনেকে আমাকে নক করছিল, আমি হয়তো রিপ্লাই দিতে পারি নাই, তো আমাদের 2টা নাম্বার। ঠিক আছে, তুমি আমারটাতে না পেলে আরেকটা নাম্বারে কল দিও। ঠিক আছে, ওকে। আর অনেকে PDF এর জন্য যারা কোর্স, দেখা যাচ্ছে যে তাদেরকে দিতে দিতে আমি যারা কোর্সের জন্য তাদেরকে হয়তো আমি বলতে পারিনি। ঠিক আছে, একটু কষ্ট করে তোমরা প্রথমে লিখে দিবে ভাই আমি এডমিশনে ভর্তি হতে চাই, বুঝছো? আর ওই আমাকে না পেলে আমার 39 নাম্বারটা আরেকটা নাম্বার আছে, ওইটাতে নক করি, ইনশাল্লাহ পেয়ে যাবা। ঠিক আছে, আসো তাহলে আমরা দেখি। অধিক পরিমাণ মুদ্রা অল্প পরিমাণ দ্রব্যের পেছনে ধাবিত হওয়াকে মুদ্রাস্ফীতি বলে। ঠিক আছে, এটা বুঝছো কাহিনীটা? ধরো তোমার অনেক টাকা খরচ করতে হচ্ছে, যেমন ধরো একটা কলম, এটার দাম 5 টাকা, কিন্তু তুমি খরচ করতে 20 টাকা, তাহলে অধিক পরিমাণ তুমি অর্থ খরচ করতেছো জাস্ট একটা মূল্যের পিছনে, সেটাকে কি বলা হয়? মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতির বিপরীত অবস্থানকে কি বলা হয়? মুদ্রা সংকোচন। সংকোচন মানে কমে যাওয়া, বুঝছো তো? একটি দেশের অর্থনীতির জন্য কত শতাংশ মুদ্রাস্ফীতি ভালো? 5 থেকে 7%। তারপর গতিভিত্তিক মুদ্রাস্ফীতি কত প্রকার? 4 প্রকার। 4 প্রকারগুলো কি কি একটু দেখে নাও। হামাগুড়ি মুদ্রাস্ফীতি, পদযাত্রা মুদ্রাস্ফীতি, ধাবমান মুদ্রাস্ফীতি এবং উল্লম্ফন মুদ্রাস্ফীতি। ঠিক আছে, অত্যন্ত ধীর গতির মুদ্রাস্ফীতিকে কি বলা হয়? কি বলা হয়? ক্রিপিং। এখানে আমি বলছি ক্রিপিং কাকে বলা হয়? যে মুদ্রাস্ফীতির হার খুব আস্তে আস্তে বৃদ্ধি পায়। ঠিক আছে, ধরো 1%, তারপর 1.5%, তারপর 2%। ঠিক আছে, আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, তাকে কি বলা হয়? ক্রিপিং মুদ্রাস্ফীতি বলা হয়। মুদ্রাস্ফীতির হার নির্ণয়ের সূত্রটা দেখে নাও। ক নাম্বার, কোন দেশের দামস্থর 20 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 40 টাকা হলে মুদ্রাস্ফীতির হার কত হবে? 100%। দেখো মানে 20 টাকা, 20 টাকা আরেকটা বসাও, 20 টাকার আরেকটা, মানে 100% মানে কি? 20 টাকা, তাহলে 20 20 40। সিপিআই এর পূর্ণরূপ কি? কনজিউমার প্রাইস ইন্ডেক্স। সিপিআই পদ্ধতিতে ভিত্তি বছরের দাম স্তরকে কত ধরা হয়? 100। ঠিক আছে, নতুন মূল্য সূচক 108.8 হলে মুদ্রাস্ফীতির পরিমাণ কত? দেখো 8.8। ঠিক আছে, তাহলে 100 তো 100, এর থেকে এটা মাইনাস করে দিলে হয়ে যাবে। সূত্রটা দিয়ে দিছি। ঠিক আছে, দেখবা মুদ্রাস্ফীতির হার, নতুন মূল্য সূচক এবং তোমার নতুন মূল্য সূচক থেকে যদি তুমি ভিত্তি বছরের মূল্য সূচকটা বাদ দাও তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ। মুদ্রাস্ফীতির প্রধান কারণটা কি? মুদ্রার যোগান বৃদ্ধি, অর্থাৎ তুমি যখন একটা দেশের মধ্যে অনেকগুলো টাকা ছাপানো হবে, হ্যাঁ, টাকা যখন অ্যাভেলেবেল হয়ে যাবে, আরো বেশি দেওয়া হচ্ছে, হ্যাঁ, যোগান দেওয়া, হ্যাঁ, তখন কি হয়ে যাবে? মুদ্রাস্ফীতি হবে। এখানে আমি ব্যাখ্যাগুলো দিয়ে দিছি। মুদ্রাস্ফীতির ফলে কারা লাভবান হয়? ঋণ গ্রহীতারা। যারা ঋণ নেই তারা কি হয়? তোমার লাভবান হয়। কিভাবে লাভবান হয় আমি একটু করে বলি। ধরো আমি 100 টাকা দিয়ে 1 কেজি তোমার কি কমলা কিনতে পারবো। ঠিক আছে, এখন আমি 100 টাকা কাউকে ধার দিলাম, এখন টাকার মানটা কমে গেছে, জিনিসের দাম বেড়ে গেছে, অর্থাৎ আমি এখন 100 টাকা দিয়ে কিনতে পারি আধা কেজি কমলা। তাহলে ঋণ গ্রহীতার জন্য কিন্তু এটা লাভ, কিন্তু যে ঋণ দিছে তার জন্য এটা লস। ঠিক আছে, মুদ্রাস্ফীতির ফলে কারা ক্ষতিগ্রস্ত হয়? নির্দিষ্ট আয়ের লোক। মুদ্রাস্ফীতির সময় মানুষের সঞ্চয় হ্রাস পায়। বাংলাদেশে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কয়টি নীতির মাধ্যমে পদক্ষেপ নেওয়া হয়? 3টি। 3টি কি কি একটু দেখে নাও। আর্থিক নীতি, রাজস্ব নীতি এবং প্রত্যক্ষ নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা। বাণিজ্য প্রধানত কত প্রকার? 2 প্রকার।
দুই প্রকারগুলো কি কি দেখো, অভ্যন্তরীণ বাণিজ্য, আন্তর্জাতিক বাণিজ্য। ঠিক আছে, অভ্যন্তরীণ মানে বুঝছো দেশের ভিতর, আর আন্তর্জাতিক মানে একাধিক দেশের ভিতর যেটা হয়। দুই বা ততোধিক স্বাধীন বা সার্বভৌম দেশের মধ্যে সংগঠিত বাণিজ্যকে কি বলা হয়? আন্তর্জাতিক বাণিজ্য। রপ্তানির চেয়ে আমদানিটা তোমার যদি বৃদ্ধি পায় তাকে কোন ধরনের বাণিজ্য বলা হয়? প্রতিকূল। আমদানির চেয়ে রপ্তানি বেশি হওয়াকে কি বলা হয়? অনুকূল। অনুকূল মানে ভালো, এটা মাথায় রাখবে। ঠিক আছে, আমি যখন ভাই রপ্তানি করব আমার টাকা আসবে, ভালো না? এই তারপর আন্তর্জাতিক বাণিজ্যের ফলে বিশ্বের মোট উৎপাদন বৃদ্ধি পায়। বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কেন গুরুত্বপূর্ণ? কারণ বঙ্গোপসাগরের পাশে। বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের উন্নয়নে কোন সংস্থাটি কাজ করে? ইপিবি, বাণিজ্য উন্নয়ন ব্যুরো। বাংলাদেশ সবচেয়ে বেশি পণ্য রপ্তানি করে কোন দেশে? যুক্তরাষ্ট্র। বোধহয় কাপড়টা রপ্তানি করা হয়। ঠিক আছে, এই তো, হ্যাঁ দেখে নিবা, পোশাক শিল্প। ঠিক আছে, এখানে লেখা আছে বাংলাদেশে সবচেয়ে বেশি পণ্য আমদানি করা হয় কোত্থেকে? চীন থেকে। কোনটি রপ্তানির মাধ্যমে বাংলাদেশ রেমিটেন্স পায়? জনশক্তি। রপ্তানির চেয়ে আমদানি বৃদ্ধি পেলে নিচের কোনটি ঘটে? প্রতিকূল বাণিজ্য। বাংলাদেশের ক্ষেত্রে চীন বাংলাদেশ বাণিজ্য অবস্থা কোন ধরনের? প্রতিকূল, অর্থাৎ তাদের থেকে আমরা আনি, তাদেরকে আমরা দিই না। আন্তর্জাতিক বাণিজ্যের ফলে বিশ্বের মোট উৎপাদন বৃদ্ধি পায়। বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কেন গুরুত্বপূর্ণ? বঙ্গোপসাগরের জন্য, এটা বলছি। বাংলাদেশের সবচেয়ে বেশি পণ্য রপ্তানি করে কোন দেশে এবং আমদানি করে কোন দেশ থেকে? রপ্তানি করে জানো কোথায়? যুক্তরাষ্ট্র। আর আমদানি করে চীন থেকে। কোনটি রপ্তানির মাধ্যমে বাংলাদেশ রেমিটেন্স পায়? জনশক্তির মাধ্যমে। ঠিক আছে, এই তো, বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের পাঠানো অর্থকে কি বলা হয়? রেমিটেন্স বলা হয়। নিচের কোনটি বাংলাদেশে প্রচলিত রপ্তানি পণ্য? চা। বাংলাদেশে প্রধান রপ্তানি পণ্য কোনটা? তৈরি পোশাক। অপরিশোধিত পেট্রোলিয়াম কোন ধরনের আমদানিকৃত পণ্য? প্রাথমিক পণ্য। এখন প্রাথমিক পণ্য কি দেখো, প্রাথমিক পণ্য হলো প্রকৃতি থেকে সরাসরি পাওয়া বা মৌলিক কাঁচামালজাত পণ্য। ঠিক আছে, এখন দেখো পেট্রোলিয়াম তুমি তো আনছো ওদের থেকে, আনার পর এটা প্রসেস করার পরেই তো ব্যবহার করা হয়। ঠিক আছে, এটা প্রাথমিকভাবে ব্যবহার করা। যেমন ধরো একটা ফ্যাক্টরি যদি দিয়ে চলে, পেট্রোলিয়াম দিয়ে চলে, তাহলে দেখা যাচ্ছে কি ওইখানকার এটা জাস্ট কাঁচামাল। ফ্যাক্টরির কাছে কিন্তু পেট্রোলিয়াম জ্বালায়, পেট্রোলিয়াম বানানো না, বরঞ্চ পেট্রোলিয়ামের মাধ্যমে জাস্ট রান করবে। ও কিন্তু বানাচ্ছে হয়তো পোশাক, ও হয়তো বানাচ্ছে মোবাইল। ঠিক আছে, তাহলে মোবাইলটা হলো আমার কি একেবারে লাস্ট স্টেপের, হ্যাঁ, আমার আকাঙ্ক্ষিত পণ্য। কিন্তু এটা কি, এটা প্রাথমিক, প্রথম দিকের। ঠিক আছে, তো এই আর কি। আচ্ছা, তো তোমরা সবাই যারা, হ্যাঁ, যারা দেখছো ভাই আমরা যে সাজেশন দিচ্ছি দেখছো, আসছে না? দেখো 20টা থেকে আলহামদুলিল্লাহ, মানে সরি 30টা দিচ্ছি, 30টা থেকে আমাদের 20টা 21টা চলে আসছে। ঠিক আছে, ইনশাল্লাহ আমি খুব আশাবাদী যে ইনশাল্লাহ দেখবা যে এবার এডমিশনে যারা আমাদের উপর ট্রাস্ট রাখতেছো ইনশাল্লাহ খুব মারবা, ইনশাল্লাহ দেখিও। ঠিক আছে, আমি যেরকম ধরো ঢাকা ইউনিভার্সিটি, চিটাগাং সব জায়গায় টিকছি, ইনশাল্লাহ দেখবে যে আমার জুনিয়ররা যারা আমাকে বিশ্বাস করো, ইনশাল্লাহ তোমরা ঢাকা ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটি, গুচ্ছ সব জায়গায় টিকবে ইনশাল্লাহ। ঠিক আছে, দেখো তোমরা আমাদের উপর বিশ্বাসটা রাখতে পারো, কারণ আমরা অন্যদের চেয়ে এই কারণে ডিফারেন্ট। দেখো আমরা চিটাগাং ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি এবং অল ইউনিভার্সিটি সবগুলোর জন্য পড়াবো। এক, সেকেন্ড নাম্বারটা দেখো, আমরা তো প্রিমিয়াম ক্লাস নিব প্রায় 150টা প্লাস, তার উপর প্রতিটা ক্লাসের পিডিএফ দিয়ে দিব। আবার এটার জন্য প্রশ্ন সলভিং এর আলাদা ক্লাস নিব। ঠিক আছে, তারপর ভর্তি পর্যন্ত ইভেন দ্যাট ঢাকা কলেজে যে ভর্তি হবে, সেন্ট্রাল, এখন তো সব সেন্ট্রাল হয়ে গেছে, ঢাকা সেন্ট্রাল কলেজে যে যখন ভর্তি হবে তখন পর্যন্ত আমরা কি দিব? সাপোর্ট দিব, মানে প্রায় 6-7 মাস আমরা সাপোর্ট দিব। আরেকটা জিনিস দেখো, সাজেশন শিট আমরা যে সাজেশন দিচ্ছি আসতেছে না ইনশাল্লাহ, তোমাদেরকে বলি আমরাই প্রথম ইনশাল্লাহ যে প্রতিটা পরীক্ষার আগের 1 সপ্তাহ আগে আমরা কি দিব? সাজেশন দিব। ধরো ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা, ধরো কথার কথা অক্টোবরের 11 তারিখ, আমরা অক্টোবরের 5 তারিখ তোমাকে সাজেশন দিয়ে দিব ঢাকা ইউনিভার্সিটির জন্য। আচ্ছা, নভেম্বরের 2 তারিখ ধরো তোমার কোথায় পরীক্ষা? চিটাগাং ইউনিভার্সিটির পরীক্ষা, এর 1 সপ্তাহ আগে আমরা চিটাগাং ইউনিভার্সিটির জন্য দিব। রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা ধরো ডিসেম্বরে, কথার কথা, হ্যাঁ, তখন আমরা ডিসেম্বরের 1 সপ্তাহ আগে আমরা কি দিয়ে দিব? মানে প্রতিটা পরীক্ষার আগে আমরা সাজেশন দিব ওই ভার্সিটিটাকে অ্যানালাইসিস করে। ঠিক আছে, তো যারা ভর্তি হতে চাও তাড়াতাড়ি ভর্তি যাবে, কারণ পরবর্তী হলে টাকা বেশি। এখন 570 টাকা অফার চলতেছে, ভর্তি হয়ে যাও। ঠিক আছে, তাড়াতাড়ি, ওকে। আর 2000 টাকা দিয়ে ভর্তি হলে তোমার লস খাবা না। ঠিক আছে, জাস্ট আমি বললাম যারা অফারটা চাচ্ছ ভর্তি হয়ে যাও। ঠিক আছে, ওকে। ইপিজেড এর পূর্ণরূপ কি? এক্সপোর্ট প্রসেসিং জোন। ঠিক আছে,
এপিজির একটা চট্টগ্রামে আছে, বুঝছো? এটা আসতে পারে, প্রশ্নটা এখানে দেয় নেই। ওকে, অর্থনীতিতে বিশ্বায়ন বলতে প্রধানত কি বোঝায়? অর্থনৈতিক বিশ্বায়ন, এই তো বিশ্বায়ন বলতে বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে অর্থনৈতিক, বাণিজ্যিক এবং আর্থিক সম্পর্ক বৃদ্ধি পাওয়াকে বোঝায়। সংখ্যাটা মুখস্থ করে ফেলবা, কারণ ক এবং ক্ষয়ের জন্য লাগবে। বাংলাদেশের প্রধান আমদানি দ্রব্য কোনটা? কোনটা বলতো? শিল্পের কাঁচামাল। কাঁচামালগুলো কিন্তু বিদেশ থেকে আসে, ঠিক আছে, আমাদের আমদানি করতে হয়। ইভেন পোশাক শিল্পের অধিকাংশ কাঁচামালগুলো কিন্তু বিদেশ থেকে আসে, যেমন তুলা, যন্ত্রপাতি, রাসায়নিক দ্রব্য। বিশ্বায়নের অসুবিধা নিচের কোনটা? ধনী এবং দরিদ্রের বৈষম্য। বিশ্বায়ন হওয়ার ফলে একটা মানুষ ধনী, তো সে ধনী হতেই আছে, আরেকটা মানুষ গরিব হতে আছে, ওদের বৈষম্যটা সৃষ্টি হয়। এই ব্যাখ্যাগুলো দিয়ে দিচ্ছি। সরকারের অনুৎপাদনশীল ব্যয় কোনটা? যুদ্ধ খাতে ব্যয়, ঠিক আছে। এটাতে কিন্তু তোমাকে অনু উৎপাদন দিবে না, খরচ মানে শেষ, শেষ মানে শেষ, এটা কিন্তু রিটার্ন দিবে না তোমাকে। যে ব্যয় থেকে সরাসরি কোনো উৎপাদন বা আয় সৃষ্টি হয় না তাকে কি বলা হয়? উৎপাদনশীল ব্যয়। সরকারের আয়ের প্রধান খাত কোনটা? কর রাজস্ব, যে আমরা যে ট্যাক্স নেই সেটা। বৃদ্ধ বিধবা ভাতা কোন ধরনের সাহায্য? সামাজিক নিরাপত্তাজনিত সাহায্য। কোন সুবিধা প্রত্যাশা ছাড়া সরকারকে যে অর্থ প্রদান করা হয় তাকে কি বলা হয়? কর। একটা মানুষ যখন ট্যাক্স দেয় সে তো কোনো সুবিধা আশা করে না, ঠিক আছে, কোনো রকম প্রত্যাশা ছাড়া। বিশেষ কোনো সুবিধা পাওয়ার প্রত্যাশায় সরকারকে যে অর্থ দেওয়া হয় তাকে কি বলা হয়? ফি। ধরো তো সরকার আমাকে এই জিনিসটা দিলে, যেমন ধরো জায়গার ফি, এই জায়গাটা আমি ব্যবহার করতেছি, হ্যাঁ, ঠিক আছে। ধর আচ্ছা কারেন্ট বিলটা বলি, ধরো কারেন্টের বিলটা দিচ্ছি, কেন দিচ্ছি? কারণ সরকার আমার কাজ দিচ্ছে, আমি কারেন্টের বিল দিচ্ছি, ঠিক আছে। অথবা জমির যে আমরা খাজনা দিই, আমি জমিটা ব্যবহার করতে আমার তো একটা সুবিধা পাচ্ছি, সেজন্য আমি কি দিচ্ছি? খাজনা দিচ্ছি। কিন্তু ট্যাক্সের মধ্যে তোমাকে কোনো সুবিধা দিবে না, তুমি দিবা যে। এখানে ব্যাখ্যাগুলো দিয়ে দিচ্ছি, দেখে নেবা, ঠিক আছে। এই তো পাসপোর্ট, লাইসেন্স, ঠিক আছে, তুমি ফি দিচ্ছ, তোমাকে পাসপোর্ট দিচ্ছে। কর রাজস্ব প্রধানত কয় প্রকার? 2 প্রকার, ঠিক আছে। একটা কি প্রত্যক্ষ কর, যেটা সরাসরি, আর একটা হলো পরোক্ষ কর, যে বিভিন্ন জিনিস যে আমরা কিনি ওই জিনিসের উপর একটা ট্যাক্স বসানো হয়, সেটা এখানে দেখে নিবা, ঠিক আছে। যখন করের ঘাত এবং পাপ একই ব্যক্তির উপর পড়ে তখন তাকে কি বলা হয়? প্রত্যক্ষ কর। যেমন আয়কর এবং সম্পদ কর। তোমার সম্পত্তি আছে বা টাকা আছে, পয়সা আছে, আয় এত বেশি, তুমি কর দিবে, এক সরাসরি দিচ্ছ, ঠিক আছে। সরকারি কর্মচারীদের বেতন এবং প্রশাসনিক ব্যয় কোন ধরনের ব্যয়? রাজস্ব ব্যয়। নিচের কোনটি প্রত্যক্ষ করের উদাহরণ? আয়কর। নিচের কোনটি পরোক্ষ করের উদাহরণ? বাণিজ্য শুল্ক। সরকারি আয়ের উৎস প্রধানত কয়টি? 2টি। কি কি একটু দেখো তো ভাইয়া? কর রাজস্ব এবং কর বহির্ভূত রাজস্ব। ভ্যাটের পুনরূপ কি? ভ্যালু অ্যাডেড ট্যাক্স। দেশে উৎপাদিত পণ্য এবং সেবার উপর আরোপিত করকে কি বলা হয়? আবগারি শুল্ক। কোন সুযোগ বা সেবার প্রত্যাশা করে সরকারকে যা প্রদান করা হয় তাকে কি বলা হয়? ফি। ঠিক আছে, এই তো শেষ আমাদের পিডিএফ, এতটুকুই। ইনশাল্লাহ তোমাদের খুব পরীক্ষা ভালো করবা, কমন আসবে। তোমাদের কাজটা আমি বলছিলাম যে যারা শেষ পর্যন্ত বসছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার উপর যারা আশা রাখছো ভাই, আমি ক্ষুদ্র মানুষটার উপর, তাদের জন্য অনেক ভালোবাসা, অনেক ভালোবাসা ভাই। আমি এতগুলো ভালোবাসা ডিজার্ভ করি না। আমি অফলাইনে অনেক দিন ধরে পড়াচ্ছিলাম, অনেক দিন ধরে, কিন্তু অনলাইন আমি বলতে গেলে নতুনই। কিন্তু আমি প্রথম দিকে অনেক ভেঙে পড়েছিলাম, ঠিক আছে, কারণ কিছু মানুষ আমাকে ডিমোটিভেট করছে, ওরা মানুষ কিনা আমি জানি না। আবার আলহামদুলিল্লাহ এখন আমি অনেক মোটিভেট ফিল করি তোমাদের মতো কিছু ভালো ভালো মানুষের জন্য। ভাই প্লিজ নিজের মনটার যত্ন নিই, তোমার মনটা অনেক সুন্দর, কারণ তুমি একটা মানুষকে যখন দেখতে উঠতেছো তখন তাকে তুমি হাত বাড়ায় দিতে পারো সুন্দর একটা কমেন্টের মাধ্যমে, ঠিক আছে, একটা সুন্দর একটা বাক্যের মাধ্যমে, অথবা শব্দের মাধ্যমে, ঠিক আছে, অথবা সুন্দর সুরের মাধ্যমে, অথবা হাতটা বাড়িয়ে দিয়ে। তো আলহামদুলিল্লাহ আমি দেখছি, মানে অনলাইন জগৎ তো এখানে স্ক্যাম বেশি, সত্যি কথা যেটা, স্ক্যাম বেশি, এখানে অমানুষের সংখ্যা বেশি। কিন্তু কিছু কিছু ভালো মানুষের জন্য আমি এবং আমার মতো যারা ক্ষুদ্র ক্ষুদ্র কন্টেন্ট ক্রিয়েটর বলো বা অনলাইন টিচার বলো, তারা অনেক কি পাই, মোটিভেশন পাই, ইন্সপায়ার পাই। হ্যাঁ, তোমাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আর আমি ভাই এই ভিডিওগুলো তোমাদের জন্য বানাচ্ছি। এই ভালো মানুষগুলোকে মন থেকে অনেক অনেক ভালোবাসা। অনেক বড় হও, অনেক বড় হও, এতটা বড় যেখানে তুমি উপরে তাকাইতে না হয়, বরঞ্চ তোমাকে দেখে যেন কেউ উপরে তাকায়, ঠিক আছে। পাবলিক ইউনিভার্সিটিতে টিকো, মা বাবাকে নিয়ে গিয়ে পাবলিক ইউনিভার্সিটি সবচেয়ে সুন্দর, যেমন ঢাকা ইউনিভার্সিটিতে টিকলে তোমার ইয়াতে কার্জন হলের সামনে গিয়ে একটা ছবি তুললা,
ঠিক আছে? চিটাগাং ইউনিভার্সিটি টিকলে শহীদ মিনার ওইখানে একটা ছবি তুললা, হ্যাঁ, মা বাবাকে নিয়ে বলবা যে আমার ক্যাম্পাসে আমার মানুষগুলাকে নিয়ে। ঠিক আছে? ইনশাল্লাহ আল্লাহ তোমাকে অনেক বড় করুক, অনেক সফল করুক। তোমাদের এই সুন্দর মনটা যত্ন নিও, ভালো মানুষেরা, আর আমার জন্য দোয়া করবা। ঠিক আছে? আসসালামু আলাইকুম।